হবে না। এই সরকারের অধীনে নির্বাচন নয়, কর্মসূচি চূড়ান্ত করলেন খালেদা জিয়া। বাবা মা হত্যার অভিযোগে মেয়ে ঐশী সহ 3 জন 5 দিনের পুলিশি রিমান্ডে। আকাশ ছুঁয়েছে পেঁয়াজের দাম, আমদানি না বাড়লে কমবে না 4 মাসে। দেখছেন এটিএন সকাল 6টা নিউজ আওয়ারে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া আফরিন। শুনছিলেন শিরোনাম। বর্তমান সংসদ বহাল রেখে সংবিধান অনুযায়ী আগামী সংসদ নির্বাচন হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বিকেলে গণভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যা হবে সংবিধান অনুযায়ী হবে, এক চুলও নড়া হবে না। শেখ হাসিনার সাফ কথা, জনগণ ভোট দিলে আছি, না দিলে নাই। মাসুদুল হকের রিপোর্ট। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বর্তমান সরকারের আমলে ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন ও সংসদ উপনির্বাচন সহ 5,723টি নির্বাচন হয়েছে। এসব নির্বাচনে আওয়ামী লীগের অনেক প্রার্থী পরাজিত হয়েছেন। বর্তমান সরকারের আমলে অনুষ্ঠিত প্রতিটি নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হয়েছে। ওই জেতা লোক সাথে নিয়ে বলে এই সরকার আমলে অবাধ নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব না, তখনই প্রশ্ন করতে ইচ্ছা করে তাহলে উনি জিতলো কেন, তাহলে রিজাইন করে দিক। শেখ হাসিনা বলেন, 75-এর পর কখনো সুষ্ঠুভাবে ক্ষমতার পরিবর্তন হয়নি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে উচ্চ আদালত অসাংবিধানিক ও অগণতান্ত্রিক ঘোষণা করেছে। বিরোধী দল আদালতের নির্দেশ মানে না। এরপরও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের নামে জনগণের জীবনে অশান্তি টেনে আনা কার স্বার্থে? তার সরকার পশ্চিমা দেশের মতো গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা করতে চায়। আমি সংবিধানে বিশ্বাস করি, জনগণ ভোট দিয়েছে আমাদেরকে, সংবিধান সংশোধন করেছি, যা হবে সংবিধান মোতাবেক হবে, তার থেকে এক চুলও নড়া হবে না। ব্যাস, পার্লামেন্টে পরিবর্তন করা হয়েছে, তারপরে এটা নিয়ে তর্ক বিতর্কের কোনো বিষয় আসতে পারে না। অন্যান্য যে কোনো দেশে যেখানে পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসি আছে, যে পদ্ধতিতে নির্বাচন হয় ঠিক সেই পদ্ধতিতেই হবে। যতই পার্লামেন্ট ভাঙেন, গড়েন, যা করেন, পার্লামেন্ট কিন্তু নেক্সট ইলেকশন পর্যন্ত ওটা থাকেই। বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভাটা থাকবেন আগামী নির্বাচনের সময়, সেই মন্ত্রিসভার জুরিসডিকশনটা কি হবে? সেটা কি শুধু রুটিন ওয়ার্ক? সংবিধানে দেওয়া আছে সব। জনগণ ভোট দিলে আছে, না দিলে নাই। আমি তো বলছি, আপনারা কি কি চান? আবার মার্শাল্লাহ বা মিলিটারি ডিক্টেটর অথবা অসাংবিধানিক কোন ক্ষমতাকে অসুখ সেটা চান? আমরা আপনাদেরকে আলোর পথে নিতে চাচ্ছি, আপনারা অন্ধকারের দিকে যেতে চাচ্ছেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেছেন যে 25 অক্টোবরের পর সাংবিধানিক সংকট তৈরি হবে। কোন সাংবিধানিক সংকট তো তৈরি হবে না। তিনি বলেন, হলমার্ক ডেস্টিনির বিরুদ্ধে সরকারি ব্যবস্থা নিয়েছে। দুঃখজনক হলো যে দুর্নীতি ধরতে যে আমরাই যেন চোর ধরে চোর হলাম। ভাবখানে এমনই যে লোডশেডিং যাতে অন্তত দিনে 2 বার থাকে, এই ব্যবস্থাটা রাখার নির্দেশ আমারই, কারণ সবাই যাতে ভুলে না যায় কষ্টটা কি ছিল একটু মনে রাখা ভালো। হয়তো সামনে আরেকটু বাড়িয়ে দেব। এবার এসে অনেকগুলি চ্যানেল দিয়েছি, তবে দুর্ভাগ্য হলো যে যখন দেখি তখন মনে হয় আমরা দিলাম, আমরাই যেন শত্রু হয়ে গেলাম। লাভের লাভ আপনাদেরই দেখি যে টকশক সংখ্যা বেড়ে গেছে, আর টক কথা বলে আওয়ামী লীগের ঘায়েল করা, এটাই যেন একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। প্রধানমন্ত্রী আরো বলেন, পদ্মা সেতুর কাজ শুরু হয়ে গেছে, মূল সেতু নির্মাণের দরপত্র দেওয়া হয়েছে। গত 5 মে হেফাজতের কর্মসূচি উপলক্ষে বাইতুল মুকাররমে শত শত কোরআন শরীফ পোড়ানো হয়েছে। এতে বিএনপি, জামাত ও হেফাজতের কর্মীরা জড়িত ছিলেন বলে প্রধানমন্ত্রী অভিযোগ করেন। কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশে হয় নাই। মাসুদুল হক, এটিএন নিউজ, ঢাকা। 18 দলীয় জোট নেতাদের সঙ্গে বৈঠক করে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঠিক করেছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। 18 দলের শরিক নেতারা জানিয়েছেন, কঠোর কর্মসূচির বদলে আপাতত গণসংযোগের মতো কর্মসূচি থাকছে। নির্দলীয় সরকারের দাবিতে জনমত গঠন করতে 7টি বিভাগীয় শহরে সমাবেশ হতে পারে। সরকার বাধা দিলেই কঠোর আন্দোলন শুরু হবে।
বিএনপির দাবি মেনে সংবিধান সংশোধন হবে না বলে প্রধানমন্ত্রীর ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে পূর্ব নির্ধারিত এ বৈঠকে বসেন বিএনপি চেয়ারপারসন। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ওই বৈঠকে এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ ছাড়াও জোটের শীর্ষ প্রায় সব নেতাই উপস্থিত ছিলেন। জোট নেতাদের সঙ্গে বৈঠকের আগে আন্দোলনের কর্মকৌশল ও সম্ভাব্য কর্মসূচি নিয়ে শনিবার তিনি দলের নীতি নির্ধারকদের সঙ্গেও আলোচনা করেন। প্রধানমন্ত্রীর বক্তব্য জাতিকে হতাশ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে এবং সরকার সংবিধান থেকে এক চুলও সরবে না বলে প্রধানমন্ত্রী যে মন্তব্য করেছেন তার প্রতিক্রিয়ায় গতকাল সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে মির্জা ফখরুল বলেন, সরকার পরিকল্পিতভাবে দেশকে অনিশ্চয়তা ও সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। এই সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না বলে আবারও মন্তব্য করেন মির্জা ফখরুল। প্রধানমন্ত্রীর কাছে জাতির প্রত্যাশা ছিল যে তিনি অন্তত একবার রাষ্ট্রনায়কোচিত একটি পদক্ষেপ গ্রহণ করবেন। এই বিদ্যমান যে সংকট, সেই সংকটকে নিরসন করবার জন্য ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবেন। এই সংকট নিরসনের তো কোনো উদ্যোগ নেয়নি, উপরন্তু তার এই সংবাদ ব্রিফিং এর মধ্য দিয়ে সেই সংকট আরো ঘনীভূত হয়েছে। দেশকে এবং জাতিকে আজকে একটি অনিশ্চয়তা, অস্থিতিশীলতা এবং সংঘাতের দিকে নিয়ে যাওয়ার জন্য সরকার নিজেরাই সেই প্রচেষ্টা চালাচ্ছে। আমি খুব দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই যে বর্তমানে সংবিধানে যে বিধান রয়েছে, অর্থাৎ দলীয় সরকারের অধীনে নির্বাচন, এই নির্বাচনে বিরোধী দল যাবে না এবং এই দেশের মানুষ এই নির্বাচন মেনে নেবে না। মন্ত্রিসভায় উঠছে বহুল আলোচিত বহুস্তর বিপণন আইনের খসড়া। আইনটি পাশ হলে এমএলএম ব্যবসার নামে বন্ধ হবে জালিয়াতি আর প্রতারণা। তবে আইন অমান্যকারীদের শাস্তি এবং নিয়ন্ত্রক ও পর্যবেক্ষক হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের পাশাপাশি সহযোগী হিসেবে কেন্দ্রীয় ব্যাংকে সংশ্লিষ্ট রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। গোলাম কাদির অপুর রিপোর্ট। অবশেষে আইনের আওতায় আসছে আলোচিত এমএলএম বা বহুস্তর বিপণন ব্যবস্থা। অনেক এমএলএম কোম্পানি থাকলেও এতদিন ছিল না কোনো নিয়ন্ত্রণ বা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ। তবে বছর দুয়েক আগে যে শ্রেণীর প্রতারণার বিষয়টি প্রকাশ্যে উঠে এলে টনক নড়ে সরকারের, আর দাবি ওঠে এ ব্যবসাকে আইনের আওতায় আনারও। এরপরেই শুরু হয় আইন প্রণয়নের উদ্যোগ। দেরিতে হলেও আমার মনে হয় এখন একটা আইন হলে অন্তত পক্ষে ওই আইনের মাধ্যমে তাদেরকে মনিটর করা সম্ভব হবে, যেটি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে যেতে হবে। বাণিজ্য মন্ত্রণালয়ে একটি মনিটরিং ব্যবস্থা থাকতে হবে এবং সেইভাবে যদি এটি বাংলাদেশ ব্যাংকের কাজ নয়, তবু যেহেতু জনগণের টাকা পয়সা নিয়ে কাজ হয়, কোনোভাবে আইনের আওতায় বাংলাদেশ ব্যাংকে মনিটরিং এর সহায়তা বা দায়িত্বে সংশ্লিষ্ট রাখা যায় কিনা সেটি অধিকতর উপযোগী হবে, কারণ বাংলাদেশ ব্যাংক মনিটরিং এ অভ্যস্ত, তাদের সেই ধরনের টিম আছে, তারা এই কাজগুলো করে। আইনের খসড়ায় এমএলএম ব্যবসার জন্য পণ্য তালিকা নির্দিষ্ট করে দেওয়ার প্রস্তাবও রাখা হয়েছে। অদৃশ্য বা অলিক কোনো পণ্য নিয়ে ব্যবসা করা যাবে না। ব্যবসা পরিচালনা করতে হবে পুরোপুরি আইন মেনেই। আইন পাশ হলে পিরামিড সাদৃশ্য কার্যক্রম চলতে পারবে না। আইনের ফাঁক ফোকর দিয়ে কেউ পার পাবারও সুযোগ নেই। নিয়ন্ত্রক সংস্থার বিষয়টি ক্লিয়ার করা উচিত, আমি মনে করি, যদি ওনারা ক্লিয়ার না করে থাকেন। দ্বিতীয় হচ্ছে যে শাস্তির বিধান, সেগুলো যাতে যুগোপযোগী বিধান হয়। এটাকে শাস্তির বিধানটুকু যাতে যুগোপযোগী হয় এবং আইনটি যাতে একটা ফ্রিকোয়েন্ট ইন্টারভেলে রিভিউ করা হয়, তাকে আবারও যুগোপযোগী করার জন্য। সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের প্রভাবশালী ব্যক্তিদের এই ব্যবসায় জড়িয়ে ফেলেছে কোম্পানিগুলো। বাড়ি মানুষের কাছে বন্ধ রাখে, এখানে টাকা এনে দিয়েছে, লোভে পাপে মৃত্যুর সামিল আমি হয়ে গেছে। তাই কারা কারা এই ব্যবসায় আসতে পারবে তাও নির্ধারণের পরামর্শ বিশেষজ্ঞদের। অবশ্য এরই মধ্যে সরকার নানা অভিযোগে ৭৪টি এমএলএম কোম্পানি বাতিল করেছে। গোলাম কাদের প্রভু, এটিএন নিউজ, ঢাকা। পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায়
তাদের মেয়ে ঐশী রহমান, তার বন্ধু ও গৃহ পরিচারিকাকে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছেন আদালত।